আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ প্রিয় দর্শক, 21 রাতে টানা তিন ম্যাচের সিরিজের শেষটিতে আমরা হারলেও ট্রফি অবশ্যই আমাদের বাংলাদেশ ক্রিকেটের দলের। অবশ্যই আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, আত্মবিশ্বাস ছিল, সেখান থেকে আমরা ছিটকে পড়লাম। প্রশ্ন উঠতেই পারে, নিশ্চয়ই আমাদের অর্জনও কম নাই। কতটুকু অর্জন, সামনের পথগুলো কতটা মসৃণ এবং এই আত্মবিশ্বাস আমরা কতটুকু কাজে লাগাতে পারবো, সব মিলিয়েই আমরা আজকে ক্রিকেট নিয়ে আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন ক্রীড়া বিশ্লেষক মোহাম্মদ ইকরামুজ্জামান, রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত এবং তারপর রয়েছেন ক্রীড়া লেখক লিয়াকত আলী ভুইয়া। আমি হাসিবুল হোসেন শান্ত আপনাকে দিয়ে শুরু করতে চাই। অবশ্যই মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষ বলতে বাঙালি আমরা, আকাশচুম্বী প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটা কি ভুল ছিল? না, ভুল ছিল না। আমি বলবো যে যেভাবে আমরা দুটো ম্যাচ জিতেছি সেই অনুযায়ী যদি চিন্তা করি তাহলে আমরা অবশ্যই সেটা আশা করতে পারি যে আমরা থার্ড ম্যাচটাও আমরা জিতবো। বাট আসলে আজকে ব্যাটিং বলেন, বোলিং বলেন, ফিল্ডিং, তিন সাইড থেকে কিন্তু ইন্ডিয়া বেটার ক্রিকেট খেলেছে, যার দরুন কিন্তু আজকে আমরা মানে ম্যাচটা আমাদের হাতছাড়া হয়ে গেছে। আমরা যে ওরা 317 রান করেছে, আমরা যদি আমাদের ব্যাটসম্যানরা আমাদের ব্যাটসম্যানরা বেশি আর্লি শট খেলে ফেলেছি। যদি ওই জায়গায় আরেকটু ধৈর্য ধরে আরেকটু চিন্তা করে যদি আমরা প্ল্যানিং করে ব্যাটিংটা করতাম, আমার মনে হয় আমরা কিন্তু 317 রান করার মতন ব্যাটসম্যান আছে আমাদের বাংলাদেশ টিমে, আমি মনে করি। তো সেই জায়গাগুলি আসলে আমাদের একটু মনোযোগ দেওয়া উচিত যে 317 রান হয়েছে, আমাদের কিভাবে খেলা উচিত, প্ল্যান করা উচিত। যেমন আপনি দেখেন, একটা সময় ছিল 218 রান আর 36 ওভারের সময়, আর 216 রান ছিল তখন বাংলাদেশের। বাট বাংলাদেশের উইকেট ছিল 60টা আর ওদের ছিল 3টা। তো সেই জায়গায় যদি আমাদের উইকেট থাকতো, আজকে খেলা কিন্তু তাহলে আমাদের হাতেই থাকতো। শেষে 43 রানে 5 উইকেট, মানে শেষ 43 রানে 5 উইকেট, এই 240-এ গিয়ে যখন বাংলাদেশ অল আউট হলো, 43 রানে শেষ 5 উইকেট হারানো হলো। এটা আসলে আপনি 317 রানের যে স্কোরটা, সেটা কিন্তু ব্যাটসম্যানদের করতে হবে। আপার যারা 1 ডাউন 2 ডাউন ওপেনিং যারা ব্যাটিং করেন, তাদের কিন্তু একটা একজন বা দুজনকে বড় রান করতেই হয় ওই জায়গায়। আদারওয়াইজ কিন্তু পিছের ব্যাটসম্যান তখন প্রেশার পড়ে যায়, রান রেট বেশি থাকে, শর্টস খেলতে যায়, তখন যে আসলে উইকেটগুলি আর্লি পড়ে যায়। বাট আমাদের যে ভুলটা হয়েছে, আমাদের যে মেইন ব্যাটসম্যানরা তারা খুব বেশি শর্টস মানে ক্রিকেটিং শট বেশি খেলতে যে আউটটা হয়ে গেছে। যদি একটু চিন্তা করে ভেবে খেলতো যে আমাদের এত স্কোর, আমরা যদি 6 বলে 6টা রান করে যদি নিয়ে আগাইতে থাকি, তাহলে হয়তোবা 317 রান ধরা যেত। আমার কাছে মনে হয় এটা আর কি। অনেকে বলছেন যে প্রথম টসে জিতে প্রথম মানে বোলিং নেওয়াটা, ফিল্ডিং নেওয়াটা ভুল ডিসিশন ছিল। আসলে আমি একজন বোলার ছিলাম, যদি ওয়েদারের চিন্তা করি বা ক্লাউডি যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে আসলে আমি হলে ফিল্ডিংই করতে চেতাম। বাট ফিল্ডিং নেওয়ার যে উদ্দেশ্যটা ছিল যে আর্লি উইকেট বের করে নেবে, বল সুইং করবে, বাট সেভাবে কাজ করেনি আসলে। যেমন আপনার কি মনে হয়, আমাদের অতি আত্মবিশ্বাসের জায়গা থেকে, আত্মবিশ্বাসের অভাব যেমন খেলাতে হারার অন্যতম কারণ, আবার অতি আত্মবিশ্বাসের জায়গা থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম, যেটি ক্ষতির কারণ হলো শেষ ম্যাচটিতে। এটা ঠিক ওরকম না। দেখেন, আত্মবিশ্বাস ছিল বলে কিন্তু আমরা প্রথম দুটো ম্যাচে দুর্দান্ত ক্রিকেট খেলেছি। আমাদের প্লেয়াররা যেটা বিশ্বাস করেছে ওইটা মাঠে বাস্তবায়িত করতে পেরেছে, এবং দুটো খেলার পরে দেখা গেল যে আমরা তো সিরিজ জিতে গেছি। জিতে পরে একটা জিনিস বলা হলো যে আমাদের প্লেয়াররা, আমাদের ক্রিকেটাররা প্রেসারে থাকবে না। ক্রিকেটে কিন্তু কখনো প্রেসার কমে না, ক্রিকেট কন্ট্রোলে আনতে হয়। শান্ত আমার পাশে আছেন, উনিও বুঝবেন, এটা কন্ট্রোলে আনতে হয়, ওই কন্ট্রোলটা করা। তো এখন যেটা আজকে যেটা খেলার মধ্যে দেখা গেল যে বাংলাদেশের পুরো দলটাই কিন্তু আজকে ওই ছন্দটা হারিয়ে ফেলেছে। প্রথমে হয়তো যেটা টসের ব্যাপারটা হলো, এটা নিয়ে মাঠে কিছুটা কথাবার্তা হচ্ছিল। তো বলার পরেও যেটা হয়েছে যে এটা টিম ম্যানেজমেন্ট ডিসিশন, যেটা তার মাশরাফি একা নেয় না, এবং এটা করা হয়েছে। অনেকে বলতেছিল যে এটা বোধহয় একটা এক্সপেরিমেন্টের মতো অবস্থায় যাচ্ছে। কিন্তু বাংলাদেশের আজকে যেখানে পেসে থাকে সময় এসে দেখা গেল যে আজকে কিন্তু পেসে ছন্দ ছিল না। তাসকিন ইনজুরিতে ভুগছে, যেখানে সানিয়া এসেছে, বাট সানিও কিন্তু ওখানে খুব মানে ভালো রোলটা প্লে করতে পারে নাই। উইকেটটা ব্যাটিং উইকেট ছিল। ইন্ডিয়া কিন্তু
সবসময় বল আসতেছিল এবং খুব ভালো ব্যাট করেছে, তারা চেষ্টা করেছে এবং ধোনি ভেরি ভালো দায়িত্বশীল ব্যাটিং করেছেন। আজকের আমরা যে গত দুটো ম্যাচের সঙ্গে যদি আপনি তুলনা করেন, আজকে আপনি কিন্তু আমাদের সর্বক্ষেত্রে একটা কমতি লক্ষ্য করা গেছে, যে কমতিটা গত দুটো ম্যাচে ছিল না। এটা হতে পারে যে আমরা তো জিতে গেছি, কিন্তু যেখানে সবচেয়ে বড় কথা হয়েছে যে জিতে গেছি কিন্তু তিনটাতে জেতা, যেটাকে বলেন বাংলা ওয়াশ বা হোয়াইট ওয়াশ যেটা বলেন, সেটা কিন্তু অনেক বড় অর্জন। ওটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার, একটা টিমকে করে ফেলানো। আর ইন্ডিয়া কিন্তু আজকে তাদের অন্যরকম, তাদের মানে আপনার শারীরিক ভাষাটাও কিন্তু মাঠে অন্যরকমই ছিল, এবং আপনি দেখেছেন তারা ফিল্ডিং এ তারা কি অবস্থা করেছে, এবং তারা প্রথম থেকে কিন্তু করেছে। আর ম্যাচ প্ল্যানিং যেটা, গেম প্ল্যান যেটা, এটা কিন্তু ইন্ডিয়া একদম খুব মানে অক্ষর অক্ষরে পালন করে গেছে। আমাদের মুশকিল হয়ে গেছে, আমরা কখনো মানে বড় পার্টনারশিপে যেতে পারি না, ব্যাটিং স্পেশালি। বোলিং সাপোর্ট যেটা এসেছে সবই খুব করেছেন। আমাদের মুস্তাফিজ আজকেও 2টা উইকেট পেয়ে গেছে। তো আমরা হয়তো অনেক সময় সাধারণ মানুষরা সব সময় ভাবে মুস্তাফিজ হয়তো আজকেও সব উইকেট পেয়ে যাবে। রেকর্ডটা তো ভাঙার সুযোগ ছিল, অন্তত 13টা ছুঁয়েছে, 13টা 3 ম্যাচে, কিন্তু ওভার তো করতে পারেনি। হ্যাঁ, ওভার করতে পারেনি। কিন্তু মুস্তাফিজের হয়েছে কি, মুস্তাফিজ এখন যে অবস্থা, মুস্তাফিজ অনেক লালন পালন করা দরকার। আমরা হয়তো মিডিয়া থেকে বা সব জায়গাতে হি ডিজার্ভ ইট, সাথে ভালো খেলেছে, 19 বছরের বাচ্চা ছেলে, মানে বাইরে থেকে আসছে, খুব ভালোই করেছে। কিন্তু সে যে কাটার যেটা করতেছে, এটা কিন্তু এই জিনিসটা কিন্তু এটা ভিডিও হচ্ছে, সবসময় দেখতেছে অন্য প্লেয়াররা। আজকে কিন্তু ইন্ডিয়ান ব্যাটসম্যানরা কিন্তু ওইটাকে মারাত্মকভাবে ফলো করেছে, যার জন্য ও কিন্তু ওর মধ্যে প্রেসকে একদিন বলেছে, আমার সামনেই বলেছে একদিন, যে আমি অন্যরকম করে ফেলবো। এটা কিন্তু অন্যরকম হঠাৎ করে করা যায় না এই স্ট্যান্ডার্ডে এসে, এটা হওয়ার তো জন্য, যার জন্য আমাদের বোলিং কোচ বলেছেন যে তাকে লালন পালন করতে হবে। এবং আমাদের যে জিনিসটা হয় কি, আমাদের অনেক সময়, আমরা কিছুক্ষণ আগে সঙ্গে কথা বলছিলাম, আমরা আসলে ও ডিজার্ভেড যে তার অনেক বেশি করা, কিন্তু অনেক তাকে এখন নিয়ে না খুব বেশি করা উচিত না। এখন আমি একটু এখানে জিজ্ঞেস করতে চাই যে টানা 2 ম্যাচে তার যে পারফরমেন্স এবং আজকের পারফরমেন্স, 2 ম্যাচের পারফরমেন্স থেকে আজকে কি খানিকটা ছন্দপতন ঘটেছিল আপনার দৃষ্টিতে? এবং এটা কারণ কি তাকে নিয়ে আমাদের অতিমাত্রায় যে উচ্ছ্বাস প্রকাশ করা, এটা তো আসে, কিন্তু ইন্ডিয়ান ব্যাটসম্যানরাও কিন্তু সতর্ক হয়ে গেছে। যেমন সে যতগুলো করেছে, কিন্তু তারা কিন্তু তখন সবসময় তাকে খুব নজর করে, একদম নজরে রেখে তারা খেলেছে। সেদিন তারা যেভাবে আউট করেছে, আপনারা রিপ্লেতে যারা দেখেছেন তারা দেখেছেন যে সে সেদিন যেভাবে উইকেট পেয়েছে ওইভাবে কিন্তু মধ্যে মধ্যে বল করেছে। কিন্তু আসলে আজকে মানে আপনার রুবেল, মাশরাফি যে সাপোর্টটা ওকে দিয়ে থাকে সেই সাপোর্টটা কিন্তু পায়নি, যার দরুন আর ওরাও একটু ওকে ফলো করে খেলেছে। ওর ইকোনমি দেখেন মনে হয় 5 পয়েন্ট সামথিং, আর বাকিরা কিন্তু 7 পয়েন্ট সামথিং। সো এই জায়গাটার জন্য, বাট ও কিন্তু ওর অনুযায়ী 3টা ম্যাচ, আমি বলবো 3টা ম্যাচে সুন্দর বোলিং করেছে। আমাদের যে উচ্ছ্বাস, যে উল্লাস, তার উপর কোনো মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছে কিনা? এখন তার মেন্টালিটি কিভাবে সে নিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে ইজ অলরাইট। তাছাড়া আজকে কিন্তু সবচেয়ে ভাইটাল উইকেট 2টা ওই পেয়েছে, প্রথম উইকেট বা রাহানার উইকেট দেখেন। আর তাছাড়া সে যে বলগুলা করছে আজকে, ও আমি মনে করি যে সে আগাগোড়াই ঠিক আছে। এখানে ওই ভাই যেটা বলে, এখন তাকে লালন পালন করা দরকার। জি, লিখাতুল ভাই, আপনার কাছে প্রশ্ন, যেটা আমরা হোম যে সিরিজগুলো তো নিজেদের মাঠে যে খেলছে টানা 10 ম্যাচের জয়, এটা নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে, আপনার মূল্যায়নটা কেমন? দেখুন, এইখানে আমার মূল্যায়নটা হচ্ছে যে হোম সিরিজ বলতেছে, হোমে আমরা জিত, কিন্তু আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, বাংলাদেশের ইতিহাসে দেখবেন কি যে বাংলাদেশ প্রথম ওয়ানডে কোথায় জিতছে, ভারতের মাটিতে জিতছে, কিন্তু কেনিয়ার সাথে। আচ্ছা, এবার আসেন পাকিস্তানের সাথে ইংল্যান্ডে জিতলো, তারপর আপনি আসেন ভারতকে হারালো সেই বিদেশেই, কিন্তু তারপর আপনার ইংল্যান্ডের মাটিতে হারালো, তারপর সাউথ আফ্রিকাকে। বাংলাদেশের যে বড় বড় জয়গুলা কিন্তু বিদেশের মাটিতে হয়েছে। এখানে কিন্তু অনেকে যেটা বলতে যাচ্ছে যে আমরা হোম অ্যাডভান্টেজ পাচ্ছি, আমরা কিন্তু হোম আসলে কিন্তু টিমটা এখন ভালো। এখন আপনাকে দেখতে হবে, এই টিমটা কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলে আসলো, সেখানেও ইংল্যান্ডকে ছাড়াও আরো 2টা দলকে হারিয়ে আসছে, এবং ভারতের সেই ঘটনা আপনারা জানেন। আমি মনে করি যে এটা কিন্তু এটাকে বাংলাদেশকে খাটো করা হয় যদি আমরা বলি যে হোম অ্যাডভান্টেজ আমরা খেলতেছি। যদি আপনি সিরিজের কথা বলেন, আমরা জিতেছি
অস্ট্রেলিয়াকে হারিয়েছে ইংল্যান্ডে। বাট সিরিজ যদি বলেন 3 দিনের ম্যাচ বা একটা টেস্ট যে কোনো সিরিজ কিন্তু আমরা দেশের বাইরে যেয়ে কিন্তু মনে হয় জাস্ট ওয়েস্ট ইন্ডিজের সাথে মনে হয় শুধু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিম্বাবুয়ের সঙ্গে ছাড়া আমরা বাইরে কখনো করতে পারি না, কিন্তু এমনি আমরা যে সিরিজগুলো জিতেছি দেখেন টেস্ট প্লেইং কান্ট্রিকে কিন্তু অনেক কান্ট্রিকে আমরা পরাজিত করেছি। নিউজিল্যান্ড দেখেন, নিউজিল্যান্ড ইজ ভেরি গুড টিম। ওয়েস্ট ইন্ডিজকে হারানো হয়েছে, জিম্বাবুয়েকে হারানো হয়েছে, পাকিস্তানকে হারানো হয়েছে, ইন্ডিয়াকে হারানো হয়েছে। এমনি ইন্ডিভিজুয়াল প্রত্যেক টিমকে টেস্ট প্লেইং কান্ট্রি সবাইকে আমরা দেশে পরাজিত করেছি। বিদেশে কিছু কিছু দেশকে পরাজিত করা সম্ভব হয় না, যেমন নিউজিল্যান্ডকে করা যায় নাই, অস্ট্রেলিয়াকে করা যায় নাই, সাউথ আফ্রিকাকে করা গেছে, ইংল্যান্ড করা গেছে। এখন যেটা হয়েছে কি, যেটা বলতেছিলেন, যেটা লোকজন বলে এটা কিন্তু একটা জিনিস যে আমরা দেশে অসম্ভব ভালো খেলতেছি এখন, আমরা সমীহ করা দল। বিশ্ব ক্রিকেটে কিন্তু বিশ্ব ক্রিকেটের মানচিত্রে বাংলাদেশকে আমি কিন্তু এই জায়গায় আমি একমত না, আমি একটু ডিফার করে এই জায়গায় যে আমি অঙ্ক কোষ আপনাকে বোঝাই দিতে চাচ্ছি। সিরিজ যেটা হাসিবুল বলতেছে এটা ঠিক আছে, কিন্তু আমি মনে করি আমাদের যে সময় আমরা এই জয়গুলা পেয়েছিলাম তখন কিন্তু আমাদের এই জয় পাওয়ার কথা না। কিন্তু আপনি দেখেন সেই সময় আমরা পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, সাউথ আফ্রিকা বলেন, এই সমস্ত দলকে আমরা ইংল্যান্ডের মাটিতে হারাচ্ছি। তা আমি মনে করি কি যে এইখান থেকে আমরা বেরিয়ে আসা উচিত যে হোম অ্যাডভান্টেজ বলে, হোম অ্যাডভান্টেজ তো সব দেশে আছে। আর এইটা আপনি মনে করেন পাকিস্তান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা কিন্তু আমার কাছে একটা দুঃখ লাগে কি দেখেন, গোল টেস্টে যখন বাংলাদেশ 600+ রান করলো, অনেকে বললো যে ওই মাঠে এই হয় কি বলে রান খুব বেশি পারে। এবার যে পাকিস্তান আর শ্রীলঙ্কা খেলো, যে ম্যাচটা দেখেন লো স্কোরে খেলা হচ্ছে। খুলনায় যখন খেলতেছে বাংলাদেশ বলে এই মাঠে ব্যাটিং উইকেট মাঠ। এখন ব্যাপার হচ্ছে কি যে এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা, এইটাই আমি বলতে চাচ্ছি যে এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা তখনই সম্ভব হবে যখন আমরা বিদেশের মাটিতে ডিফারেন্ট কন্ডিশনে ভালো খেলতে পারবো। এবং এটা কিন্তু দেখেন ওয়ার্ল্ড কাপে কিন্তু এবার এটা একদম ডিফারেন্ট কন্ডিশনে বাংলাদেশ দল কিন্তু অনেক ভালো খেলেছে। এবং এই জিনিসটা কিন্তু একটা বিরাট ব্রেকথ্রু যে আমাদের দেখা গেল আমরা কিন্তু সবসময় ভয় পেয়েছি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলাটা, সীমাররা সাংঘাতিক ভাবে ওখানে প্লে করেছে। এখানে আমি বলবো যে আমরা ক্রিকেট ভালো খেলছি, বাট যদি আসল ক্রিকেটের কথা বলেন, টেস্ট ক্রিকেটে যখন আমরা ভালো খেলবো তখন আপনি বলতে পারেন যে বাংলাদেশ ন্যাশনাল হিসাবে মানে ভালো ক্রিকেট খেলছে। এটা হচ্ছে কি দেখেন, এটাও কিন্তু একটা কারণ আছে। আপনি হঠাৎ করে ভালো খেলবেন কেমন করে? টেস্টের অবস্থানটা আপনি চিন্তা করেন। আমাদের ট্র্যাডিশন হয়েছে, আপনি যখন ক্রিকেট খেলেছেন কত বছর আগে চিন্তা করেন, আমরা ৭৭ বছর ধরে ওয়ানডে খেলি, 77 ইয়ার্স। ওয়ানডে মানে এই ওয়ানডে না, মানে আমাদের দেশের বাংলাদেশের প্রেক্ষাপটে সব ক্রিকেটাররা খেলা শুরু করেছে লিমিটেড ওভারে খেলা দিয়ে। আমরা মানে সারা বছরে দীর্ঘমেয়াদী ক্রিকেট খেলি না, দীর্ঘ সময়ের ক্রিকেট খেলি না। 4 দিনের খেলাটা। আমরা একটা ফোন নিয়ে আসছি। হ্যালো হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। আমি কিশোর থেকে বলছিলাম, প্রদীপ বর্মন। জি, সামাজিক সাংস্কৃতিক পরিষদের সভাপতি। জি, আপনি প্রশ্ন করুন প্রিয় দর্শক। আমার হাসিবুল্লাহ শান্ত ভাইয়ের কাছে 2টা কোয়েশ্চেন ছিল। জি জি বলেন। 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে আজকে যে ভারত এবং বাংলাদেশ খেলা হয়েছে, জি এখানে আমার মনে হয় মাশরাফি বিন মুর্তজা যে আজকে 10-এ উইন করার পরেও উনি কেন যাচ্ছে ব্যাটিং দিলেন না, এই ডিসিশনটা কি ওনার পার্সোনাল না টিম ম্যানেজমেন্টের ছিল? 1। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে আমরা এই বাংলাদেশকে আমরা অনেক দূরে এগিয়ে নিতে পারবো এবং আমাদের এই সেলফ কনফিডেন্স আছে, যেহেতু বাংলাদেশ সরকার ক্রীড়া ক্ষেত্রে অনেক সুনজর দিয়েছে। এই ক্ষেত্রে আরো কি নতুন নতুন প্লেয়ার বের করার জন্য তৃণমূল পর্যায়ে লিগ খেলা কি আরো গুরুত্ব আপনি কি মনে করেন না দেওয়াটা সরকারের পক্ষে? আসলে ডিসিশনটা শুধু মাশরাফি একার না, টিম ম্যানেজমেন্ট সবাই মিলিত। আর যেটা বলা হচ্ছে ঘরোয়া ক্রিকেট অবশ্যই আমাদের আরো বেশি নজর দেওয়া উচিত। বিকজ উইকেট যে উইকেট আমরা খেলি পিচ বলে, এখানে উইকেট গুলি এত ফ্ল্যাট থাকে, দেখা যায় যে অনেক সময় ব্যাটসম্যানরা তাদের মানে বেসিক ক্রিকেট লঙ্গার ভার্সনে যে বেসিক ক্রিকেটটা খেলার দরকার, উইকেট যদি ইভেন না হয়, বলাররা যদি সাপোর্ট না পায়, তাহলে আসলে একজন ব্যাটসম্যানও সেরকম তার বেসিক স্ট্রং করতে পারে না, একজন বলারও কিন্তু সেরকম বল করতে পারে না। সো আমাদের দেশের এখন উচিত, যে বোর্ডের উচিত, আমাদের যে জাতীয় লিগটা হয় 4 দিনের খেলা হয়, এখন বিসিএল নতুন একটা লিগ শুরু হয়েছে, ওখানেও 4 দিনের খেলা হয়, সেই জায়গার খেলাগুলিতে উইকেটগুলি যাতে ইভেন উইকেট হয়, যাতে ব্যাটিং বোলিং সবার জন্য
সমান সুযোগ থাকে, সেরকম উইকেট তৈরি করতে পারলেই তখন কিন্তু আমাদের আরো বেটার ক্রিকেট প্লেয়ার বের হবে এখান থেকে। দ্বিতীয় যে প্রশ্ন ছিল যে নতুন প্লেয়ারদের ফাইন্ডিংসটি বা তাদের নতুন প্লেয়ার এখান থেকেই বাইরে হবে। যখন আমাদের উইকেট এরকম ইভেন উইকেট আসবে, পেস বলাররা বোলিং করতে পারবে, দেখা যায় যে অনেক সময় পেস বলাররা 2 ওভার 3 ওভার করার পরেই স্পিন বলার চলে আসতেছে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে পেস বলাররাও বেশি বোলিং করছে, তাতে ফ্ল্যাট উইকেটে একরকম বোলিং করা আর ইভেন উইকেটে একরকম বোলিং করা, তখন কিন্তু ব্যাটসম্যানদের অনেক চিন্তা করতে হয় যে আমাকে বল বুঝে খেলতে হবে। দেখা যায় যে ফ্ল্যাট উইকেটে অনেক সময় ব্যাটসম্যানরা ইজিলি খেলে ফেলছে। তো ওই জিনিসগুলি তখন কিন্তু তাদের ব্যাটসম্যানদের মাথায় চলে আসবে যে আমাকে বেসিক ক্রিকেট খেলতে হলে আমাকে ভেবে চিন্তে খেলতে হবে যদি ইভেন উইকেট থাকে। তখন কিন্তু ব্যাটসম্যানদের মন মানসিকতা বলেন, তাদের টেকনিক বলেন, অনেক স্ট্রং হয়ে যাবে। এখানে কিন্তু আমার একটা জিনিস আছে, আমি উইকেটের কথা একটু বলি। উইকেটটা কিন্তু যেটা হাসিবুল বলে এটা দরকার আছে, কিন্তু আপনি এই উপমহাদেশের উইকেট বা এই আবহাওয়াতে বাংলাদেশ মাটিও নিয়ে আসছে বিদেশ থেকে। এখানে কিন্তু স্পিন মানে মেন অস্ত্র, কিন্তু পেস বলার ওই ভালো পেস বলার পাওয়া যায়। আপনি জানেন কিনা জানেন 70 থেকে 80 সাল পর্যন্ত ভারতের কোনো মানে রামাকান্তের দেশাই পরে কোনো ফাস্ট বোলার আসে নাই। মানে 10 বছর তারা কি করতো, বিশেনসেন বেদি, চন্দ্রশেখর, ভেঙ্কটরাঘবন, আবেদ আলী নামে একটা অক্ষত বলার ছিল, তাকে দিয়ে বল করায় 10 বছর তারা চালালো। এই জন্য তাদের কোনো পেস বলার ছিল না। কাপিল দেব আসলো 1980 সালে। 80 সাল থেকে আবার কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি একমত, যদি করা যেতে পারে কিন্তু ভালো। কিন্তু ইন্ডিয়ার ঘরোয়া ক্রিকেটে কিন্তু উইকেট আমরা টিভিতে যেটা দেখি কিন্তু সেটা সেরকম উইকেট থাকে না। ইন্ডিয়ার ঘরোয়া ক্রিকেট কিন্তু অনেক অনেক ইভেন উইকেট থাকে, স্পোর্ট উইকেট থাকে। আর ওদের এমআরএফ যেরকম একটা একাডেমি আছে, সেরকম একটা একাডেমি দরকার আমাদের পেস বোলিং, শুধু পেস বোলিং এর জন্য শুধু ব্যাটসম্যান, এরকম একাডেমি কিছু দরকার। তাহলে হবে কি, ওরকম একাডেমি থেকে কিন্তু প্লেয়ার বের হবে। যেমন এমআরএফ থেকে ইন্ডিয়া যখন মোটামুটি কিন্তু এখন ইন্ডিয়ার বলাররা অনেক জোরে বল করে, এগুলো সবাই কিন্তু এমআরএফ থেকে বের হচ্ছে। সেরকম বাংলাদেশে এরকম একাডেমি করা দরকার, এখান থেকে আপনার প্লেয়ার বের হবে। সবচেয়ে বড় কথা হয়েছে কি, ঘরোয়া ক্রিকেট যখন পর্যন্ত আপনি স্ট্রাকচারটা পুরোপুরি পাল্টাতে না পারবেন, তত সময় কিন্তু ক্রিকেটে উন্নতি করা খুব মুশকিল। যেটা বলা হচ্ছিল যে প্লেয়ার আসবে কিনা, প্লেয়ার আসতেছে কিন্তু আপনি এক্ষেত্রে জুবাইরের প্রশ্ন নিয়ে আসছেন, বোলিং এ বৈচিত্র্য আনার জন্য গতকাল পর্যন্ত শোনা যাচ্ছিল যে জুবাইরকে নামানো হবে, সেটি না নামানো পেছনে কি কারণ? এটাও না টিম, এটাও কিন্তু টিম ম্যানেজমেন্ট, এটাও টিম ম্যানেজমেন্টের ডিসিশন। এখানে কিন্তু সানিকে ইয়ে করেছে, সানি আজকে কিন্তু কোনো এফেক্টিভ হয় নাই, কিন্তু জুবাইরকে টিম ম্যানেজমেন্ট ইয়ে করে নাই। এখানে কিন্তু তাসকিনই খেলতো, খেলার কথাই ছিল, এবং তাসকিন না খেলাতে আজকে কিন্তু এটা বোঝা গেছে, আজকে বোঝা গেছে যে আমাদের এই অ্যাটাকটা কিন্তু একই দিন হতে পারে। আজকে রুবেলকে আমরা ওইরকম ছন্দে দেখি নাই, মাশরাফিও বেশ রান দিয়ে দিয়েছে, উইকেট পেয়েছে 2টো, কিন্তু যেটা হয়েছে যে এইটা সাবস্টিটিউট টিম ম্যানেজমেন্ট চিন্তা করছে যে সানি উইল বি এফেক্টিভ অন, বাট আজকে কিন্তু সানি হয়নি। কিন্তু সানি অবস্থাতে বেটার বোলার আজকে হয় নাই, একদিন খারাপ যেতে পারে, কিন্তু ওই টাইমেই ইন্ডিয়ান স্পিনার কিন্তু যথেষ্ট এফেক্টিভ অবস্থায় বল করার চেষ্টা করেছে। একদিকে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, আজকে আমাদের পেস সেটআপ যেটা হচ্ছিল, এখানে বসে আছেন, পেস সেটআপ যেটা হয়েছে এবং ইন্ডিয়ান পেস সেটআপ আপনি দেখেছেন, ওরা বাউন্সে আসছে, বাউন্সার মারছে, করছে, যেটা দরকার ছিল। বিকজ 317 রান একটা টার্গেট দিয়ে দিয়েছে, বলাররা ফ্রিলি বল করতে, কারণ 317 রান চেস করা টাফ ওয়ান, বাংলাদেশ করেছে, 322 করেছে, ইন্ডিয়ার বিরুদ্ধে 293 চেস করেছে বাংলাদেশ। আমরা বলবো আমাদের যে ব্যাটসম্যানরা আর্লি ব্যাটসম্যান, যারা মেইন ব্যাটসম্যান বলবো আমরা, তারা বেশি শট খেলছে, মানে তারা আর্লি বেশি শট খেলেছে। তারা যদি আরেকটু ধৈর্য ধরে ক্যালকুলেশন করে খেলতো, তাহলে কিন্তু আমার মনে হয় না যে আমরা আজকে 317 রান না করার মতন বাংলাদেশ টিম না। তো আমাদের ক্যালকুলেশনের এই জায়গায় দরকার ছিল, যেটা জানি না আসলে যারা খেলে তারা চিন্তা ভাবনা। নিউজিল্যান্ড 309 চেস করে জিতলো, একটু দাঁড়িয়ে খেলার চেষ্টা করলে তো মনে হয় মানে টিকে থাকা। আমি বললাম 34.4 বলে যখন ইন্ডিয়ার স্কোর ছিল 218 রান 3 উইকেট, আমাদের এরকম 216 রান, কিন্তু আমাদের উইকেট ছিল 7 উইকেট। দেখেন ওই সময় কিন্তু রানের ইয়েটা কিন্তু আমাদের ঠিকই ছিল, বাট উইকেট ছিল না। যদি উইকেট থাকতো ওই জায়গায়, তাহলে কিন্তু একটা সময় ছিল 117 রান 90 বলে, কোন ব্যাপার না। এই যুগের ক্রিকেটে 117 রান 90 বাংলাদেশ যে অবস্থা দাঁড়িয়ে আছে সেটাও কোনো বিষয় না। আমাদের এখানে মেইন মানে কারণ হারার আজকে আমরা আর্লি ব্যাটসম্যানরা, মানে যারা 1 ডাউন 2 ডাউন বা ওপেনিং যারা, তারা বেশি শর্টস খেলতে যায়, আর্লি আউট হয়ে গিয়েছে।
এই জায়গাটার জন্য আমরা কিন্তু হেরে গেছি। আমাদের বলাররা সবসময় যতগুলো সাপোর্ট দিবে হার না। মানে যে পরিমাণ হার সেই হারগুলোর পিছনে এই বিষয়টি আপনি যদি কারণ উল্লেখ করছেন, জালি ব্যাটসম্যানরা খুব দ্রুত শট নেওয়ার চেষ্টা, এই কারণটি সবসময় কাজ করে, কিন্তু এটা কেন আমাদের গবেষণায় থাকে না, আমাদের মাথায় থাকে না? অবশ্যই থাকে, সবাই বলা হয়, এখন তারা বলা হয় কিন্তু মাঠে গিয়ে তো আমরা apply উল্টো করছে না দেখি। কেন, এটা আসলে তাদের মাঠে তো কোচ মানে টিম ম্যানেজমেন্ট এটা ঠিক করা হয়, কিন্তু মাঠে তো apply করে প্লেয়াররা। এখন আপনি যেটা বিশ্বাস করেন আমি দেখে খেলবো, আমি অন্য বল মারবো না, এটা যদি আপনি মাঠে না যেয়ে করতে পারেন, যদি না করেন, এখানে বলা যায় তাহলে যে সেখানে তার হয় না। বিশ্বাসের অভাব তাহলে আছে, তখন কনফিডেন্সের অভাব তখন আছে। কনফিডেন্সের অভাব হয়ে যায়। আবার অনেক সময় আপনি যে প্রথম শুরু করেছিলেন ওভার কনফিডেন্স, হ্যাঁ ওভার কনফিডেন্সও আছে, যেমন শর্ট করতেছিল আজকে সৌম্য, দারুণ ইয়ে করতেছিল, সব বল মারা যায় না। একটা ফোন নিয়ে আসে, আমি লিয়াকতুল রফিক আপনার কাছে আসবো। দর্শক কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লক্ষ্মীপুর থেকে শওকত ওসমান, জেলা ক্রিকেট ধারাভাষ্যকার। জি সকল আমি বলুন। আপনার শান্ত ভাইয়ের সাথে বলতে চাইছি, শান্ত ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। জি আসলে আজকে তো আমাদের সুখের বিষয়, আর সাথে সাথে আমি দুটা কথা বলবো। একটা হচ্ছে মাশরাফি মুর্তজা, যিনি আমাদের অহংকার, আজকে টসে জয়লাভ করে ব্যাট করে নাই। আর দ্বিতীয়টা হচ্ছে তাসকিনকে কেন আজকে দলে রাখা হয় নাই, এই ব্যাপারে আপনার বলতে চাইছি আমি। আসলে মাশরাফির একা ডিসিশন না যে ফিল্ডিং নেওয়া, ম্যানেজমেন্টেরও ব্যাপার আছে, তারপর সাথে ওয়েদারটাও কিন্তু আজকে বোলিং এর, আমি বলবো যে বোলিং এর ফেভারে ছিল, বাট আমরা সেটা কাজে লাগাতে পারিনি, মেইন জিনিস। আর তাসকিন মনে হয় খুব সম্ভবত ইনজুরি, বা এমনও হতে পারে যে লাস্ট ম্যাচ আমরা তো সিরিজ জিতে গিয়েছি, তো ওকে একটু রেস্ট দেওয়া হতে পারে। লিয়াকতুল ভাইয়া, যে প্রশ্ন, হ্যাঁ হার জিত রয়েছেই, কিন্তু পর পর ভারত এবং পাকিস্তান এই দুটো দলকে যেভাবে ধবলবাস করা একটি সুযোগ ছিল আমাদের সামনে, এই সুযোগ কি আর সহসায় আসবে? একটি আক্ষেপ তো রয়ে যায়। এটা আক্ষেপ থেকে যায়। তবে আমি আরেকটা কথা বলি দর্শকের ইয়ে দিয়ে, যে এখানে যেটা বলতেছে যে মাশরাফি কেন টস জয়লাভ করে ব্যাট করলো, আপনারা শুনেছেন কিনা জানি না, ধোনির যখন ইন্টারভিউ, ধোনিও কিন্তু বললো যে আমি ফিল্ডিং নিতাম। কারণ ক্রিকেট যারা হাসিবুল হাসানকে বলে, কেন ওয়েদারটাই একদম ছিল কিন্তু একদম ইংল্যান্ডের জন্য। এটা একটা মানে এই অবস্থায় যদি আবার ব্যাট করতো, তখন কিন্তু আবার আরেকটা বিরাট সমালোচনা আসতো, তখন যদি আরো কম রানে আউট হয়ে যেত, তখন আরেকটা সমালোচনা আসতো। এখন ব্যাপার হচ্ছে কি, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে যে এখন একটা ব্যাপার আছে, কাটেল ওভারের ব্যাপার আছে, আসলে অনেকগুলো জিনিস ক্যাপ্টেনকে কিন্তু অনেক কিছু চিন্তা করতে হয় মাঠে, যখন সে টস করার পর অনেক কিছু চিন্তা করতে। তা আমার মনে হয় তার ডিসিশন আমার মনে হয় ঠিকই ছিল। আর আপনি যেটা বললেন যে অবশ্যই এই ধরনের সুযোগ হয়তো বা আসবে না, আবার এর চেয়ে ভালো সুযোগ আবার আসতে পারে। ক্রিকেট তো আফ্রিকা তো সামনে আসছে, এখন এই হারটি আমাদেরকে আরো বেশি উজ্জীবিত করবে কিনা, সেটাই ইঙ্গিত করে বলতেছি যে দেখেন, যে যেটা হওয়ার হয়ে গেল, তাদের মাথার মধ্যে আছে তারা পাকিস্তান এবং ইন্ডিয়ার সাথে সিরিজ জিতলো, এই জিনিসটা তাদের মাথার মধ্যে আছে। এবং আজকে যারা এই যে প্লেয়ার গুলো আপনি দেখেন, আজকে কিন্তু আমাদের যে যারা নির্বাচন করে, তারাও কিন্তু এখন খুব চাপের মুখে আছে। এরকম কিন্তু বাংলাদেশে কোনো সময় হয় নাই, কারণ ঘাড়ের উপরে অনেকগুলো বেঞ্চে অনেক প্লেয়ার রয়ে গেছে, কাকে নিয়ে কাকে দিবে, বুঝছেন না? এই জিনিসগুলোর জন্য কিন্তু আমি বলি যে ভালো খবর এখানে ফেল করলে পজিটিভ ভাবে নিব আমরা, বিকজ আমাদের যে ভুলগুলি আমরা করেছি, এই হারার পিছন থেকে কিন্তু আমরা এই ভুলগুলি আমরা নিতে পারবো, যে আমরা কেন হেরেছি, আমাদের কোন জায়গাটায় ফল ছিল, সেই জিনিসগুলি কিন্তু সাউথ আফ্রিকার সাথে করা যাবে না। সেটাই যদি আমরা পজিটিভ ভাবে নেই, তাহলে কিন্তু আমার মনে হয় ভালো হবে। যেমন অর্জন, আমরা তখন আমাদের আত্মসমালোচনা করার চেষ্টা করছি, অবশ্যই আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে, অর্জন তো কম নয়। বাংলাদেশের অর্জন, ক্রিকেটে বাংলাদেশের অর্জন সাংঘাতিক ব্যাপার, দুর্দান্ত ক্রিকেট খেলেছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশ জিম্বাবুয়ের সঙ্গে খেললো, সিরিজ জিতলো, তারপরে মধ্যে চলে গেল বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে, সেখানে কোয়ার্টার ফাইনালে খেললো, সেমিফাইনালে খেলতে পারতাম, সেমিফাইনালে হয়তো পারতাম যদি কিছু না ঘটাতো। ওটা নিয়ে ওটা নিয়ে আমরা একদিন, আমি আর আপনি ওই প্রোগ্রামে ছিলাম, তো ওটা আমি আর বলছি না, ঠিক আছে। বেটার টিম, তারা বলছে বেটার টিম চলে গেছে, বাংলাদেশে ওইটা নিয়ে আর কথা বলছে না এখন, আর বলছে না, মানে বাংলাদেশ ঠিক আছে। আমি একটু আপনাকে ধরাই দিই, আপনি ওইটা নিয়ে ছাড়াও যদি অনেক এই আম্পায়ার নিয়ে যদি আপনি কথা বলতে চান, বাংলাদেশের বিপক্ষে যে কত আপনার এই ব্যাড ডিসিশন আসছে, বিশেষ করে এটা কিন্তু ছোট টিমগুলোর উপর বেশি, ওইটাই বলতে যাচ্ছি, ওইটাই আমরা বলতে যাচ্ছি। দেখেন, তারপরে আমরা পাকিস্তানের সঙ্গে খেললাম, পাকিস্তানের সঙ্গে আমাদের অবস্থান দেখেন, আমরা কোথায় তাদের সঙ্গে জিতেছিলাম আগে,
সেই ওয়ার্ল্ড কাপ। সেই। তারপরে তাদেরকে পাকিস্তান ইজ ভেরি গুড টিম, ওয়ার্ল্ড কাপে সাংঘাতিক খেলেছে তারা, এবং আমার তো মনে হয়েছে যে তাদের পেস অ্যাটাক, ইন্ডিয়ান পেস অ্যাটাক তো অনেক ভালো, যেটা ওই এগেইনস্টে আমরা 3টা ম্যাচে তাদেরকে আমরা সিরিজ জিতেছি। তারপর ইন্ডিয়ার বিরুদ্ধে যেটা, ইন্ডিয়ার সঙ্গে আমাদের এক্সপেকটেশন কি ছিল, আমরা অনেক সময় ভেবেছি যে একটাই যদি জিততে পারি পয়েন্টে এগিয়ে যাব, কিন্তু আমরা দুটোতে গিয়ে কনফার্ম হয়ে গেছি 2017 সালের ট্রফির জন্য। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এখন তারপর চিন্তা করা হলো এই যে অর্জন, এটা কিন্তু সবসময় চলে আসতেছে, এবং এই অর্জনটা কিন্তু আমরা এখন কিন্তু আরেকটা যে নেক্সট জুলাই থেকে 5-6 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, ওখানে টেস্ট আছে, 3টা ওয়ানডে আছে, এবং এই ওয়ানডে গুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, আবার T20 আছে, এটা কিন্তু তারপরে আসতেছে অস্ট্রেলিয়া। আমরা কিন্তু সবসময় খেলার মধ্যে থাকবো, তখনও বোধহয় রেস্ট ডে থাকতেছে ওই যে বৃষ্টির জন্য, কারণ তখন জুলাই মাসে আবার বৃষ্টি হবে, এটা তো আছে। কিন্তু এই অর্জনটা আমাদের ক্রিকেটকে কিন্তু একটা সার্টেন স্টেজে নিয়ে চলে গেছে। আজকে আমাদের ক্রিকেট নিয়ে সমস্ত দুনিয়া কথা বলছে, এবং সবাই বলছে আমরা ভয় ডরহীন ক্রিকেট খেলি। এই যে বিশ্বাসটা, এবং সবচেয়ে বড় বিশ্বাস হয়েছে কি জানেন, ক্রিকেটারদের মধ্যে এখন একটা জিনিস এসে গেছে যে আমরা পারবো, ওরা পারতেছে, আমরা পারবো, কারণ আমাদের ওই সামর্থ্য আছে। কথাটা একটু আগে শান্ত বলতেছিলেন যে সবকিছু তো বলে দেওয়া হয়, টিম ম্যানেজমেন্ট কথা বলে, কিন্তু অ্যাপ্লাই তো করতে হবে এখানে মাঠে, আমাকে করতে হবে, আমি কিভাবে খেলবো সেটা নিয়ে। এটা কিন্তু পিওরলি ওয়ানডে ক্রিকেটে আমাদের অন্যরকম অবস্থা, T20-তে এখন আমরা বুঝতেছি না, কিন্তু টেস্ট ক্রিকেট কিন্তু অন্য জিনিস, একদম আলাদা টেম্পারমেন্টে, যেটা আজকে বোধহয় আলোচনায় আসতেছে না। আমরা আজকে সবাই তো অবশ্যই নিয়ে আসবো আলোচনা। আচ্ছা ঠিক আছে, আমরা একটা ফোন নিয়ে আসি। হ্যালো দর্শক, কে রয়েছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। আজকের খেলা আপনার পরিচয়টা দিয়ে একটু প্রশ্ন করুন দর্শক, আপনার পরিচয়টা একটু দিয়ে নিন। একটু ফিল্ডিংটা যদি ফলো করেন, আমরা তো সারা খেলাটা দেখছি টিভির পর্দায়, যদি ফিল্ডিংটা ফলো করেন, ফিল্ডিংটা অবস্থা কি ছিল আজকে, আর এই যে আজকে 7-3টা কেন খেলানো হয়নি? জি, আমার বলা হয়েছে যে তিনি ইনজুর্ড ছিলেন, এই জন্যই। আর ফিল্ডিংটা তো আমরা আগেই বলেছি যে আমরা গত দুটো ম্যাচে যে ধরনের ফিল্ডারদের যে শারীরিক ভাষাটা দেখেছি, আজকে কিন্তু আমরা ওটা করতে পারি নাই, আমাদেরও কিছু হয়েছে। এটা হয়, অনেক সময় হয়ে যেতে পারে, কিন্তু ওই যে এখন যদি কেউ হয়তো বলতে পারেন যে আমরা তো দুটোতে জিতে গেছি, আর প্রয়োজন নাই, কিন্তু নো, আমাদের কিন্তু টিমের কিন্তু একদম টিম ম্যানেজমেন্টে কিন্তু ওইটাই ডিসিশন ছিল যে যেভাবে হোক 3টা জেতার মধ্যে একটা সাংঘাতিক ব্যাপার কিন্তু। আর আমাদের ক্রিকেট কিন্তু এখন খেলতে হচ্ছে, আমরা তো দেশের 16 কোটি মানুষের জন্য খেলা হয়, সেটা তো আছেই, দেশের মানুষের জন্য। সবচেয়ে বড় হচ্ছে ক্রিকেট একটা সার্টেন স্টেজ, কনফিডেন্স লেভেলটা হাই থাকতো আর কি সাউথ আফ্রিকার সাথে খেলার জন্য। এতে হয় কি, সাউথ আফ্রিকা আপনি 3টা ম্যাচে কিন্তু পাকিস্তানকে হারিয়েছেন বলে আপনি ইন্ডিয়া আসার সঙ্গে সঙ্গে বলছেন আমরা তাদেরকে পারবো। এখানে কিন্তু 2টো ম্যাচে করছে, যদি 3টাতে হতো তাহলে কিন্তু কনফিডেন্স লেভেল অনেক বেশি থাকতো। আপনি হয়তো আমরা সবাই জানি এটা, আপনি তো নিশ্চয়ই জানেন এবং দেখেছেন আজকে, যে সাউথ আফ্রিকা কিন্তু এখন ভাবতে শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ আসবে না, অমুক আসবে না, এখন কিন্তু চিন্তা পড়ে গেছে, কারণ আমাদের উইকেটে ওদের যে পেস আসতেছে যে করবে, বা ওদের যে স্পিনার আছে তারা কতটুকু এফেক্টিভ হবে, তারাও এটা ভাবা শুরু করেছে, কারণ তারা কিন্তু আমাদেরকে দেখেছে ওদের কন্ডিশনে আমরা কি ধরনের। এখন আমরা কিরকম উইকেট বানাই হোম সিরিজে, আমাদের অ্যাডভান্টেজটা অবশ্যই আমরা নিব, সব দেশই বানাই। আমরা একটু হাসিবুল হাসানের কাছ থেকে আমরা মানে দর্শকদেরও আগ্রহ থাকতে পারে যে মুস্তাফিজের একটু রহস্যগুলো একটু, যেখানে সে তো ফাস্ট বোলার ছিল, এগুলো সেই রহস্য চেষ্টা করবো। একটা ফোন নিয়ে আসি। হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, কোথেকে বলছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মিলন কাকার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনার পরিচয়টি একটু দিন। যে আজকে বাংলা ওয়াশ মানে আজকে হাতছাড়া হলো নাকি? জি, এই বিষয়ে আমরা প্রশ্ন করেছি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। হাসান হোসেন, মুস্তাফিজকে নিয়ে অনেক ধরনের গবেষণা হচ্ছে, এবং দ্বিতীয় ম্যাচে তো ইন্ডিয়া প্রতিটা চ্যানেল, টেলিভিশন চ্যানেল, তারা তার পা থেকে শুরু করে তার হাতের মুভিং, তার বডি ল্যাঙ্গুয়েজ, কিভাবে বল করে, কোন কিভাবে পুরো অ্যানালাইসিস, মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম অ্যানালাইসিস চলছিল বা এখনো চলছে, যেটি লিয়াকতুল ভুঁইয়া আপনার কাছে জানতে চেয়েছেন যে রহস্যগুলো কোথায়। ওর মেইন জিনিস হচ্ছে, সবচেয়ে বড় জিনিস হলো ওর লেন্থ সবচেয়ে ভালো। দ্বিতীয়ত সে যে স্লোয়ার বা কাটার যেগুলো করেন, মানে তার অ্যাকশনের কিন্তু কোনো
চেঞ্জ থাকে না, এটাই হলো তার সবচেয়ে প্লাস পয়েন্ট। দেখা যায় যে স্লোয়ার করতে যে অনেক সময় অনেক বোলারদের মুভমেন্ট একটু স্লো থাকে বা হাতের অ্যাকশন থেকে বোঝা যায় যে স্লোয়ার করছে, বাট তার এই জিনিসগুলো কিন্তু ব্যাটসম্যানরা সহজে ক্যাচ করতে পারে না। এর জন্যই কিন্তু ইন্ডিয়ার প্রথম দুটো ম্যাচে কিন্তু ইন্ডিয়ার ব্যাটসম্যানরা খুব সমস্যা পড়েছে, ধোনি পর্যন্ত ধরতে পারেনি তার স্লোয়ার। তো তার মেইন জিনিসটা হচ্ছে সে একই অ্যাকশনে স্লোয়ার পেস বল দুটোই করছে, এবং তার সবচেয়ে বড় আরেকটা বড় জিনিস তার মাথা খুব ঠান্ডা কাজ করে, এবং একটা জায়গায় সে বল করতে চায়, এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চায় না। তার যে লিমিটেশন তার মধ্যে সে বল করতে চায়, এটাই হলো সবচেয়ে বড় একটা ভালো গুণ তার। লিয়াকতুল ভুঁইয়া, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে অনেকেই আপনারা যারা ক্রিকেট বোদ্ধা বা বিশ্লেষক রয়েছেন তারা মেলানোর চেষ্টা করছেন বিশ্ব মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ বাংলাদেশ 1 নম্বরে, বিভিন্ন হিসাব নিকাশে। আবার এই সমীকরণটি অনেক জটিল, কিভাবে 1 নম্বরে আসবে, কে 2 নম্বরে থাকবে, অনেক জটিল হিসাব। কিন্তু এই বছর চলতি বছর যে আন্তর্জাতিক ম্যাচগুলো, সেই ম্যাচগুলোতে হারা জেতার যে হিসাবটি, সেই হিসাবে অনেকে মেলানোর চেষ্টা করছেন সেই হিসাবটি করলে বাংলাদেশ 1 নম্বরে আসে। সেই বিষয়টি কেমন বা কোথায় আছে বাংলাদেশ, এই বিষয়ে প্রশ্ন থাকবে আপনার কাছে। আর ছোট্ট বিরতি পরে দর্শক ফিরে। আরো একবার আমন্ত্রণ প্রিয় দর্শক, 21 রাতে লিয়াকতুল ভুঁইয়া যে বিষয় বলছেন যে বাংলাদেশ আসলে কোন অবস্থানে রয়েছে বিশ্ব র্যাঙ্কিং এ। আপনি যেটা বললেন এটা সো আর্লিয়ার, মানে 1-2 যাওয়া। আপনি নিজেও জানেন যে আমাদের বোর্ডের প্রেসিডেন্ট কিন্তু বলেছেন যে আমরা যদি এখন 7-এ আছি, আগামীতে 6-এ যেতে পারি, সেটা আমাদের জন্য অনেক ভালো। আমরা মনে করি এভাবে আগানোটা ঠিকই। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি 1-2 গেলে আবার র্যাঙ্কিং এ যাওয়ার যে বিষয়টি, এইটি তো অনেক জটিল সমীকরণ। এই জটিল সমীকরণের মধ্যে কোথাও কোনো শুভঙ্করের ফাঁকি থাকে না। আমি বলি 1-2-তে গেলে আবার অসুবিধা আছে। 1-এর সাথে যখন আবার 10-এর খেলা হবে, তখন কিন্তু 10 কিন্তু 1-কে যদি হারাতে পারে ও অনেক পয়েন্ট পেয়ে যাবে, 1 কিন্তু ওই অত পয়েন্ট পাবে না। এখানেও আবার অনেক ওই যে শুভঙ্করের ফাঁকিটা বলতেছেন, ওখানেও একটা ফাঁকি আছে। তা আমি মনে করি যে গ্রাজুয়ালি যদি বাড়তে থাকে 5-6, সেটা এই ধরনের 2-এর চিন্তা না করে আমাদের ক্রিকেট কিভাবে আমরা ভালো আমরা এখন চিন্তা করতে পারি, আমাদের ঘরোয়া ক্রিকেট কিভাবে চলতে পারে, আমাদের ম্যানেজমেন্ট কিভাবে, এগুলা আপনার আরো কিভাবে গ্রাউন্ড লেভেলের যে প্লেয়ারকে কিভাবে নতুন প্লেয়ার আনা যায়। আপনি একসময় দেখেন যে ঢাকা লিগ যেটা হতো, আজ থেকে হাসিবুল হাসানও জানবে, আজ থেকে 20 বছর আগের কথা বলতেছি, তখন কিন্তু এখানে কিন্তু অনেক দেশের প্লেয়াররা আসতো। শ্রীলঙ্কা বলেন, পাকিস্তান বলেন, ফেয়ার ব্রাদার্সের মতন প্লেয়ারও এখানে আসছে, ওয়াসিম আকরাম আসছে। তখন কিন্তু এই ঢাকা লিগ কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট লিগ অফ দ্য এই উপমহাদেশের ছিল, এবং এখান থেকে খেলে খেলে কিন্তু আজকে পাকিস্তানের বলে অনেক প্লেয়ার, আপনার অনেক প্লেয়ার বেড়ে, শ্রীলঙ্কার অনেক প্লেয়ার বেড়েছে, আমাদের দেশও। ওই খেলাটাই কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু ওয়ানডে ওই কম্পিটিশনটা যখন হবে, তারপর আমি বলি যে এখানে হয়তো আমার সাথে একমত পোষণ করবে না বিপিএল এর কথা বললে। আমি একটা লেখায় লিখেছিলাম যে বিপিএল মানে বাংলাদেশ ক্রিকেটকে ঘুরিয়ে দিয়েছে। বিপিএল এর পরে দেখা গেল কি, বাংলাদেশ যে ম্যাচগুলো জিতছে কিন্তু সব বিপিএল এর পরে। এই কথাটা কিন্তু গত শনিবার দিন আপনি গাভাস্কার বলছে, গাভাস্কার তার কমেন্টমেন্টে বলছে যে বাংলাদেশে বিপিএল খেলাতেই বাংলাদেশের ক্রিকেটরা ভালো খেলতেছে। এখন একটা প্রশ্ন আসবে যে ফার্স্ট খেললে যদি এই টি20 খেললে টেস্ট ম্যাচ খেলতে পারবে না, ওয়ানডে খেলতে পারবে না। আপনি দেখেন ফার্স্ট যারা খেলে, গেলের কথা বলেন, আপনার সেবাগের কথা বলেন, এরা কিন্তু 300 আছে, আপনার টেস্টে আছে। আমাদের তামিম ইকবালের 200 আছে। তারা কিন্তু এই ফার্স্ট খেলেই কিন্তু আবার টেস্টে ভালো খেলছে। স্লো থেকে ফার্স্ট যাওয়া যায়, স্লো থেকে ফার্স্ট হওয়া যায় না, ফার্স্ট থেকে স্লোতে আসা যায়। আমি মনে করি যে নাইম আমার চেয়ে কানাম। তারপর আমি একমত যে আমাদের ঘরোয়া ক্রিকেটে 4 ডে 3 ডে, কিন্তু আমাদের ক্যালেন্ডার ইয়ার কিন্তু খুব ছোট। আপনার অনলি আপনার 4 মাসের আপনার অ্যাকচুয়ালি ক্রিকেট খেলা যায় আমাদের দেশে। 4 মাসের উপরে কিন্তু অ্যাকচুয়ালি ক্রিকেট খেলা যায় না। সেক্ষেত্রে আমাদের ক্যালেন্ডারও কিন্তু মানে আমরা যে ঘরোয়া ক্রিকেট গুলো করি 4 দিনের ম্যাচ, সেখানেও কিন্তু আমরা পারি না, পেরে উঠতে পারি না। তারপর আমি একমত, আমি বলবো যে কম্পিটিশন যদি থাকতো তাহলে আসলে যে কোনো কম্পিটিশন, আগে যে আমাদের যে উনি বলে গেল যেটা ঘরোয়া ক্রিকেট, যেটা আমাদের লিগ আমরা খেলতাম, প্রচুর কম্পিটিশন ছিল। এবং মানে আপনার কি বলবো যে এখানে যে কম্পিটিশনে ভালো করতে হবে, জিততে হবে, 20 থেকে 25,000 লোক হতো। বাংলাদেশ ইন্ডিয়া যেরকম ফাইটিং হচ্ছে যে জিততেই হবে এরকম একটা মনোভাব, সেই মনোভাবগুলি কিন্তু তখন ছিল। তো এর জন্য কিন্তু বাংলাদেশ আজকে এখানে। তো ঘরোয়া ক্রিকেট যখনই স্ট্রং হয় একটা, আপনার অস্ট্রেলিয়ায় কিন্তু ওদের ঘরোয়া ক্রিকেটের প্লেয়ারদের কিন্তু অনেক স্ট্রং প্লেয়ার আছে যারা বাংলাদেশ টিমে ইজিলি যে কোনো প্লেয়ারের জায়গায় ভালো খেলতে পারবে।
তো ঘরোয়া ক্রিকেটে কিন্তু আমাদের যদি স্ট্রং না করি তাহলে কিন্তু আপনার রুট লেভেল থেকে না প্লেয়ার করতে পারার পিছনের কারণগুলো কি? এখন কারণগুলো হতে পারে যে আমরা বেশি ন্যাশনাল টিমের দিকে মনোযোগ দিচ্ছি, আন্ডার 19 বা আমাদের উচিত, আমার মনে হয় ন্যাশনাল টিমের দিকে বেশি মনোযোগ আমরা বেশি পড়তেছে এখানে, কারণ এখানে আপনার মিডিয়া দেখাচ্ছে, সবাই ফেস হতে পারছে, অনেক নাম হচ্ছে এগুলা। আর যদি আপনি এখন ঘরোয়া ক্রিকেটের দেখেন আন্ডার 13 আন্ডার 16 খেলা হচ্ছে, আমি বলবো যে হচ্ছে না, হচ্ছে, কিন্তু কিভাবে হচ্ছে, কি পরিস্থিতিতে হচ্ছে, কোন উইকেটে খেলা হচ্ছে, ম্যাটে হচ্ছে, মাঠের অবস্থা কি, কিভাবে হচ্ছে, এগুলা কিন্তু কেউ আমরা ওইভাবে খবর নেই না। তো আমাদের ভালো মানে ভবিষ্যৎ চিন্তা করতে হলে কিন্তু এই জায়গাগুলি অনেক বেশি স্ট্রং করতে হবে আরো। আমরা একটা ফোন নিয়ে আসি, একজন অংশ করেছেন। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নারায়ণগঞ্জ থেকে আব্দুল সুবহান ভুইয়া বলছি। জি বলুন। যে আমার মিলন চাচার কাছে প্রশ্ন, আমরা ওয়ানডেতে ভালো করি, হ্যাঁ টি-20তে ভালো করি, বাট এই যে টেস্টে খুব একটা ভালো খেলি না। চাচার কাছে প্রশ্ন অ্যানালাইসিস কি? জি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। টেস্টে ভালো করি না, এটা একটু আগে আমার একরাম ভাই বা হাসিবুল হাসান সবাই বলছে যে আমরা কেন ভালো করতেছি, টেস্ট ম্যাচ আমরা একেবারে কম খেলি, তাছাড়া আমাদের এখানে 4 দিনের ম্যাচগুলো হয় না, এই বিভিন্ন কারণের জন্য আমার অভ্যাসটা। তবে আমরা আশা করছি যে আমরা যেভাবে ক্রিকেট আগাচ্ছে, আমার মনে হয় যে কেন আমাদের ওয়ান ডে আইসিসির কাছে আমাদের মানে আবেদন করা উচিত আমাদের টেস্টের খেলার সংখ্যাটা একটু বাড়ায় দেওয়া। এটা তো হ্যাঁ ঠিক কথা বলছেন। এটা কিন্তু এইখানে কিন্তু আমার একটা কথা আছে, আপনি হয়তো আপনারা সবাই জানেন এটা, টেস্টে কিন্তু হঠাৎ করে আইসিসি এখন আর বাড়াতে পারবে না। এখন কিন্তু বায়োলেটারাল সিরিজ, এখন কিন্তু আমাকে ইন্ডিয়ার সঙ্গে ঠিক করতে হবে, বার্গেন করতে হবে, আমাকে পাকিস্তানের সঙ্গে করতে হবে, আমাকে শ্রীলঙ্কার সঙ্গে করতে হবে, আমাকে অস্ট্রেলিয়ার সঙ্গে করতে হবে, সব কিন্তু বায়োলেটারাল সিরিজে আসতেছে। এখন কিন্তু ওই ট্যুর প্রোগ্রাম শেষ হয়ে গেল, এবং ওইটা সরাসরি আমাদের একটা অ্যাডভান্টেজ, আমাদের সঙ্গে কিন্তু আগে যারা খেলতে চাইতো না এখন তারা খেলতে পারবে। এক, দ্বিতীয় কথা হয়েছে, একটু আগে আপনি আমাকে সঙ্গে যেটা কথা বলছিলেন, এই যে আমরা টি-20তে আমরা যে ওয়ানডেতে ভালো খেলছি, এতে কিন্তু অন্য দেশ আমাদের প্রতি আকৃষ্ট হবে, এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। এবং বায়োলেটারাল ব্যাপারটা হয়েছে কি, ক্রিকেট বোর্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হয়েছে কি, দুইটা জিনিস করা, একটা হচ্ছে এক্সটার্নাল এবং ইন্টারনাল। ইন্টারনালের সঙ্গে যেটা বলতেছিলেন যে ঘরোয়া ক্রিকেটকে পুরোপুরি ঠিক করতে হবে, কারণ ঘরোয়া ক্রিকেট ঠিক না হলে কিন্তু আপনি কখনো ইন্টারন্যাশনালে যেতে পারবেন না। আপনি দেখেন আমাদের, আপনি খুব আশ্চর্য, আমাদের এত কোয়ালিটি প্লেয়ার আছে। কিছুদিন আগে আন্ডার 19 ছেলেরা সাউথ আফ্রিকার আন্ডার 19কে ধুলাই করে দিয়েছে, মানে যেটা আপনারা বলেন হোয়াইট ওয়াশ। সাউথ আফ্রিকার আন্ডার 19 কিন্তু ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, তারা কিন্তু ঢাকার মাঠে মানে বাংলাদেশের উইকেটে আমাদের কাছে পরাজিত হয়েছে। এবং এই যে প্লেয়ার গুলো আজকে আপনি যে লিটনকে দেখতেছেন, ওকে দেখতেছেন, আমাদের কিন্তু দেখতেছেন, এরা কিন্তু আমাদের কিন্তু ওইখান থেকে চলে আসতেছে, পাইপলাইনটাকে এখানে এখন চেষ্টা করা হচ্ছে একাডেমিটা করে দিয়ে এগুলোকে এইদেরকে লালন পালন করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের না বিভিন্ন জায়গায় প্লেয়ার আছে কিন্তু অর্গানাইজড ওয়েতে। আমি যদি একটা ব্যক্তিগত প্রশ্ন করি, জানি না এই প্রশ্ন করা ঠিক হবে কিনা, সব জায়গাকে বিতর্কিত করা ঠিক হবে কিনা, যে সিলেকশনের যে বিষয়টি, জাতীয় দলে খেলার বিষয়টি, এখানে কি সম্পূর্ণ নিয়ম কানুন মেনে স্বচ্ছতার সঙ্গে কি বাছাই প্রক্রিয়াটি সম্পন্ন হয়? এটা একেবারে আমার ব্যক্তিগত প্রশ্ন। এটা আপনি যদি আমাকে বলেন কোন সিলেকশনই 100% না, প্রত্যেকটা সিলেকশনের উপরে কথা বলা যায়, কিন্তু আমাদের না কিছুটা সমন্বয়ের অভাব আছে, এটা বলতেই হবে। এবং এটা কিন্তু আমরা আজকে পর্যন্ত আমরা দেখলাম, এবং এর আগে আছে, এবং আমরা কিন্তু আজকে পর্যন্ত দেখলাম যে সিলেক্টররা এবং এখানে এইগুলি কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সমন্বয়ের দরকার আছে। আমাদের যেমন লিখন, সে ঘরোয়া ক্রিকেটে তাকে বসায় রাখা হয়, তাকে খেলানো হয় না, কিন্তু ন্যাশনাল টিমে ঠিকই সে খেলছে টেস্ট। তো এই জায়গাগুলি আপনি দেখেন, তার মানে লাইকিং ডিসলাইকিং এর ব্যাপারে চলে আসতেছে। যখন সে ঘরোয়া ক্রিকেটে খেলতে যাচ্ছে, তাদের অন্য যারা কর্মকর্তা বা কোচ আছেন, যারাই আছেন, তাকে খেলাচ্ছেন না, কিন্তু বাংলাদেশ টিমে সে খেলছে। এই জিনিসটা এখানে পর্যায়ে আমার কাছে এরকম অনেক, আমি মনে করি কি সিলেকশন নিয়ে যখন দল জিতবে বা জয়লাভ করবে, তখন কিন্তু সিলেকশন নিয়ে কোনো প্রশ্ন আসবে না, আসেও না সাধারণত। আপনি খালি দলে মানে আন্তর্জাতিক ম্যাচ খেলার ক্ষেত্রে উল্টাটা খালি দেখেন, ভারতের এখন যে অবস্থা, ভারতের সিলেকশন বলেন, ধোনি তো নিজেই বলছে যে আমাকে যদি না রাখতে চায় আমি চলে যাবো, ওই ঢাকায় তার ইয়েতে বলছে। এখন ওখানে কিন্তু আবার এই সব শুধু সিলেকশনের কোচের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে কিন্তু এখন বিরাট সংগ্রাম চলতেছে।
তো এখন ব্যাপার হচ্ছে কি, এখন আমার প্রশ্ন ছিল এখানে যারা জেলা পর্যায়ে খেলছে, ফার্স্ট ডিভিশনে খেলছে, জাতীয় দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য যেহেতু একজন সংবাদ কর্মী হিসেবে অনেকেই চেনেন, অনেক ধরনের রিকোয়েস্ট আসে যে অমুকের সাথে পরিচয় আছে কিনা, তমুকের সাথে পরিচয় আছে কিনা। আমি না অবাক হই যে এই জায়গাগুলো তো যদি রিকোয়েস্টের মাধ্যমে সিলেকশন গুলো হয়ে ওঠে তাহলে আমাদের পাওয়ার জায়গাগুলো কোথায়? রুট লেভেলে দেখা যাচ্ছে যে এটা কিন্তু রুট লেভেলেও এরকম হয় না, এটা কিন্তু শোনা যায় যে এটা কিন্তু একটা পর্যায়ে আসতেই হবে, আপনাকে একটা স্ট্যান্ডার্ডে আসতেই হবে। ওই স্ট্যান্ডার্ডের মধ্যে যখন আপনি পড়ে যাবেন, কিন্তু ওই যে আবার সেই ঘরোয়া ক্রিকেট, আপনার ঘরোয়া ক্রিকেট হচ্ছে না এখন, কিন্তু শুনলেও জাতীয় ক্রিকেট হচ্ছে এখন, এবং এই বৃষ্টির মধ্যে হইতেছে, উইকেটের অবস্থা কাহিল, প্লেয়ার আপনি কোথা থেকে পাবেন? সমস্যা আছে যখন কোচিং, যে কোচ যারা, তারা আমাদের যারা বাংলাদেশি কোচিং করছেন, তারা কোচরা যাতে তাদের মেসেজ যে প্লেয়ারটাকে দেওয়া হয় সেই মেসেজটা যাতে অন্য যারা কোচ আছেন তারাও যাতে সেই মেসেজ দেয়, সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে হবে। তাহলে দেখা যায় একজন কোচের কাছে একটা রকম পাচ্ছেন মেসেজ, অন্য আরেকজনের কাছে যে সেটা আবার ডিফারেন্ট হয়ে যাচ্ছে, সমস্যা হয়ে যায়। হ্যালো দর্শক, কে রয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ইসলাম সাহেব বলুন। প্রশ্নটা হচ্ছে শান্ত ভাইয়ের কাছে যে সাকিব আল হাসান বিশেষ একটা অলরাউন্ডার ব্যাটসম্যান, যে আজকের ম্যাচে যে খেলাটা খেললো আসলে এইভাবে আগ্রাসী ভাবে কেন খেললো? আমাদের ম্যাচটা তো আমার হাতেই ছিল। জি ধন্যবাদ দর্শক। আসলে সাকিবের আরো চিন্তা করে খেলা, খুব সুন্দর কোশ্চেন করছে। একজন বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার, সে তার আরো বেশি চিন্তা করে খেলা উচিত। সেই জায়গায় আসলে এই শটটা আমার মনে হয় যে জোর করে মারতে যে আউট হয়েছে, সেই জায়গায় যদি সে আরেকটু চিন্তা করে আরেকটু মনোযোগ নিয়ে খেলতো তাহলে আসলে মনে হয় যে, আমি বারবার বলে আসতেছি আমরা বেশি আর্লি শট আগে খেলে ফেলেছি, যার দরুন কিন্তু আমার কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল আমাদের ব্যাটসম্যানরা যদি একটু চিন্তা ভাবনা করে যদি খেলতো, আমরা 317 রান করার মতন আমাদের ব্যাটসম্যানরা সেরকম ব্যাটিং করে। কিন্তু দেখেন সাকিবের কথা যখন বলতেছেন, দেখেন সাকিব কিন্তু প্রথম 2টা ম্যাচে চমৎকার খেলেছে, দুটোই কিন্তু 50-র উপরে গেছে। আজকে সে 21 বলে বোধহয় বিশ্রাম করছে, বিশ্রাম করার পরে ওই যে শর্ট যেটা ইয়ে করছে, কিন্তু প্রথম থেকে মনে হচ্ছিল যে আজকে যেন কেমন যেন একটু না, কোশ্চেনটার জন্য উনি করেছেন যে এটা খুব ভালো প্রশ্ন, 1 নম্বর অলরাউন্ডার, তাকে আরো চিন্তা করে সেটা তো আছে, কিন্তু প্লেয়াররা খেলা উচিত অবশ্যই, কিন্তু মাঝে মাঝে তো হয়ে যায়, যেমন আজকে তামিম কি করলো। এখন বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার যদি আপনার মাঝে মাঝে এরকম ভাইটাল সময় যদি এরকম খেলে, সেটা তো ধরেন আমাদের দেশের জন্য ক্ষতি। তাকে আরো মনোযোগী হতে হবে, তাকে এরকম পরিস্থিতিকে যখন সে হ্যান্ডেল করতে পারবে, তার মানে সে একজন মানে এমনি তার 1 নম্বর হয়নি, তাকে সেগুলো চিন্তা করতেই হবে যে আজকের দিনটা যখন এই অবস্থা, তখন আমাকে আরো বেটার মনোযোগ হতে হবে। তার ক্ষেত্রে তো সেও তো বিশ্বের অলরাউন্ডার, তার জন্য তো ব্যাট ডে ছিল, যদি সেক্ষেত্রে সাকিবের তো আমরা ওইভাবে মিলাতে চাই, আমি যদি ওর বেনিফিট বা ওর জন্য ওর কথা বলে যদি চিন্তা করেন, ওর উচিত ছিল যে সে একজন বাংলাদেশ টিমের সিনিয়র প্লেয়ার, তার আরো বেশি চিন্তা করা ছিল। আমি এত আর্লি শটে যাবো না, দরকার আমি পরে, আমার হাতে শর্টস আছে, আমি আরো পরে শর্টস খেলবো দরকার হয়। এখানে যেমন ইন্ডিয়ার অবশ্যই আমাদের প্রত্যাশা ছিল যে ইন্ডিয়াকে ধবল ওয়াশ করা হবে, হোয়াইট ওয়াশ করা হবে, সেই এবং ইন্ডিয়া নিয়ে এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই আমাদের রয়েছে, বিশেষ করে বিশ্বকাপে যে হারটি আমাদের হয়েছে সেখান থেকে। সেই ইন্ডিয়া বা বাংলাদেশের সাথে খেলতে চাচ্ছে বা তাদের দেশে আমন্ত্রণ জানাচ্ছে, সেরকম শোনা যাচ্ছে। হ্যাঁ, আমাদের দেশে ইন্ডিয়ার ব্যাপারটা একদম ডিফারেন্ট ওয়ান। এখানে হয়েছে কি, ক্রিকেট কূটনীতি যেটা চলে, সেই কূটনীতিতে প্রথম থেকেই দেখা যাচ্ছে যে ইন্ডিয়া আমাদের সঙ্গে খেলতে চায় না তাদের মাঠে, কিন্তু তারা এখানে এসে খেলতে চায়, এবং এটা দীর্ঘদিন ধরে এটা চলছিল। তো লাস্ট টাইমে যখন ক্রিকেটের আইসিসির ক্রিকেট স্ট্রাকচারটা চেঞ্জ হয়, তখন কিন্তু হঠাৎ করে ইন্ডিয়া বলল যে আমাদের বারবার যোগাযোগ হচ্ছে, আমরা তোমাদের সঙ্গে একটা ম্যাচ খেলবো এবং একটা টেস্ট ম্যাচ খেলবো, সেই টেস্ট ম্যাচটা আগামী বছর অগাস্ট মাসে হতে পারে। বাংলাদেশ প্রপোজ করেছে সেটা যেন কলকাতায় ইডেন গার্ডেনে হয়। এখন ইন্ডিয়া আমাদের সঙ্গে ওয়ান ডে খেলবে না, তখন সময় নাই, তারা বলছে আমার স্লট নাই। এই জিনিসটা নিয়ে তারা একটা কথা বলছে যে বাংলাদেশ খেললে তারা বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু এই ব্যাপারটা না পুরোপুরি মেনে নেওয়ার কারণ নাই। কারণ ইন্ডিয়ান স্পন্সর যারা, তারা কিন্তু 16 কোটি মানুষের বাজারটাকে কখনো অস্বীকার করতে পারে না, এবং ইন্ডিয়ান স্পন্সরের যে 8টা স্পন্সর, ওই 8টা স্পন্সর কিন্তু তাদের পুরোপুরি বাজার বাংলাদেশের সঙ্গে জড়িত। এবং এবার যেটা হয়েছে, অনেকে বলে থাকেন যে ইন্ডিয়া কিন্তু এইবার যখন
সিরিজে হেরে গেল তখন বলা হয়েছিল যে এর জন্য ইন্ডিয়া খেলতে চায় না, যে তাদের মাঠে খেললে এটা একটা বিব্রতকর অবস্থায় দাঁড়িয়ে পড়বে। কিন্তু এখন আমার মনে হচ্ছে বাংলাদেশ নেক্সট টাইমে অগাস্টের পরে যখন এটা খেলার পরে যখন একটা ডিসিশন যাবে, তখন স্পন্সরদের কাছ থেকেও একটা জিনিস থাকবে যে বাংলাদেশ খুব ভালো খেলছে, যার জন্য ইন্ডিয়ার মাঠেও খেলা দরকার। এবং এর জন্য কিন্তু বাংলাদেশের কূটনীতি এখন কিন্তু ইন্ডিয়ার সঙ্গে, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশের রিলেশনশিপ খুব ভালো। ডালমিয়া এখন প্রেসিডেন্ট, এবং এই ডালমিয়ার প্রচন্ড অবদান আছে আমাদের টেস্ট স্ট্যাটাস পাওয়ার জন্য। এর পরের প্রেক্ষাপটগুলো যেগুলো আমরা লক্ষ্য করেছি, যে ডালমিয়া ঠিক আমাদের সেই ওয়ার্ল্ড কাপের দুঃখজনক স্মৃতি এগুলো নিয়ে কখনো মাথা ঘামায় না, যাচ্ছেন দুই দেশের মধ্যে বন্ধুত্ব। এবং এটা মধ্যে যখন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার এসেছিলেন, উনিও বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলেছেন এখানে অবস্থা। আমার মনে হয় এখন যেমন গভর্নমেন্ট পর্যায়ে যে একটা রিলেশনশিপ আছে এবং ক্রিকেটের বোর্ডের পর্যায়ে যে রিলেশনশিপ আছে, এতে করে ইন্ডিয়া আগামীতে আমাদেরকে অবশ্যই আমন্ত্রণ জানাবে তাদের মাঠে খেলার জন্য। লিয়াকতুল ভূঁইয়া, অপরাজনীতি সব ক্ষেত্রেই রয়েছে, সব জায়গায় অপরাজনীতি, ক্রিকেটের ক্ষেত্রেও অপরাজনীতি রয়েছে, এবং বিশেষ করে শ্রীনিবাসের মতো যেমন এরকম মানুষেরা শীর্ষ পদে থাকে, সেই অপরাজনীতি থেকে বাংলাদেশ কি শিকার আরো ঘোষিত হওয়ার সম্ভাবনা রয়েছে না? এটা শিকার মানে এরকম শিকার হতেও পারে। এটা তো আমি তো আগাগোড়া বলে আসছি, যদি আপনি বাংলাদেশের খেলাগুলো যদি কোনো সময় রিওয়াইন্ড করে দেখেন, যে প্রথম আমরা সবচেয়ে বেশি আম্পায়ার দ্বারা যে ব্যাড আম্পায়ারিং, সবচেয়ে বেশি আমরা ব্যাড আম্পায়ারিং। আপনি জানেন কোন এক সময় কিন্তু কোনো নিরপেক্ষ আম্পায়ার ছিল না, যার দেশে আপনি যেখানে খেলা হতো তারাই আম্পায়ারিং করতো। এবং ইন্ডিয়া যখন আসতো, ইন্ডিয়ার আম্পায়াররা করতো, আমি খুব নাম করা আম্পায়ার ছিল, এখন অনেকে বলে গাঙ্গুলি আম্পায়ার নাম ছিল, বললেই 4টা এলবিডব্লিউ বা 5টা এলবিডব্লিউ দিত বাইরের টিম আসলে। পাকিস্তানের ছিল শুকুর রানা। তো এরকম তারা কিন্তু এইভাবে এগুলো করতো এক সময়। তো সেখান থেকে কিন্তু এই ধরনের হওয়ার জন্য পরে আইসিসি নিরপেক্ষ আম্পায়ার দেবে। সেই নিরপেক্ষ আম্পায়ার দ্বারা কিন্তু আমরা এই রাজনীতি বলেন যেটা বলেন এর মধ্যে আমরা পড়লাম। তো আমি মনে করি যে এটা বারবার থাকবে। এখানে আমাদের বোর্ড চেষ্টা করতেছে আরো এটা আমাদের বোর্ড আরো কূটনৈতিক ভাবে আরো এটাকে মোকাবেলা করবে বলে আমি মনে করি। তখন দেখবেন যে আস্তে আস্তে এটা আরো ভালো হবে। শেষ মন্তব্য ছোট করে আমরা শেষ পর্যায়ে একেবারে বোর্ডের কি করা উচিত, এই মুহূর্তে ত্রুটিগুলো কি কি রয়েছে ছোট করে যদি বলতেন। ঘরোয়া ক্রিকেটে আরো বেটার গঠন করতে হবে উইকেট গুলি, এবং রুট লেভেল আন্ডার 13, আন্ডার 16, আন্ডার 19 এই জায়গাগুলি আরো বেশি ভালো কিছু সুবিধা দিতে হবে। অনেক ধন্যবাদ লিয়াকতুল ভূঁইয়া, ধন্যবাদ হাসিবুল হোসেন শান্ত, ধন্যবাদ ইকরামুজ্জামান। ডক্টর, শেষ করছি, কথায় রয়েছে যে সব গল্পের হ্যাপি এন্ডিং হয় না। যদিও আমাদের প্রত্যাশা ছিল বাংলা ওয়াশ করার ইন্ডিয়াকে, সেটি হয়তো হয়নি, কিন্তু এই অপূর্ণতায় হয়তো শিল্পীকে নতুন সৃষ্টির দিকে ধাবিত করে। অবশ্যই সেই অপূর্ণতা থেকেই আমাদের ছেলেরা, টাইগাররা অবশ্যই সামনের দিনগুলোতে নতুন নতুন সৃষ্টির উন্মাদনায় জেগে উঠবে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। জয় হোক বাংলা টাইগারদের। শুভরাত্রি।